তো নির্ময় ইংলিশ একাডেমি। তো আমি তোমাদের মাঝে আছি নির্ময় স্যার। তো আজকে আমরা ইংলিশের কিছু সাধারণ এবং অসাধারণ নিয়মগুলো দেখব, যা আমরা প্রতিনিয়ত ইংলিশ শিখতে গেলে গ্রামাটিক্যালে ভুল করে থাকি, আবার অনেক সময় মনে আসে না। আজকের ক্লাসটা স্পেশাল না, আবার স্পেশাল। তো আমরা ক্লাসের দিক আস্তে আস্তে ধাবিত হই। ইউজ টুর ব্যবহারটা আমাদের অনেক সময় সমস্যা হয়। ইউজ টু যখন আপনার থাকবে, আচ্ছা ইউজ টু যখন বস্তু, এই যে ইউজ টু কখন ইউজ টুর পরে ভিয়ন বসবে, যখন সাবজেক্টটা বস্তুবাচক হবে। এখন বস্তুবাচক কি, যেরকম চেয়ার টেবিল, মানে এক কথায় মানে যার প্রাণ নাই আর কি, বস্তুবাচক যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে ইউজ টু যখন সাবজেক্ট যখন বস্তুবাচক থাকবে তখন বি ভার্ব এবং ইউজ টুর পরে ভার্বের ভিয়ন বসবে। তার মানে এখানে দেখতে পেলাম ইউজ টুর পরে আমরা সবাই জানি, ইউজ টুর পরে কি আমরা সবাই জানি যে ইউজ টু এমন একটা ওয়ার্ড, এই ইউজ টুর পরে সাধারণত আবার এখানে যদি ব্যক্তিবাচক থাকতো তো এই যে বি ভার্ব প্লাস ইউজ টুর পরে ভার্বের আইএনজি বসতো, ঠিক আছে। তার মানে এখানে আনলেস, এবার আরেকটা দেখি, আনলেস যেটা থাকবে, আনলেসের সাথেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বসবে, তারপরে কমা, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভিয়ন বসে। ওকে, আছে কিছু কিছু টাইপিং মিস্টেক আছে, সমস্যা নেই, এটা মানে আমরা এমনি জানতে জানতে শিখে যাবো। তো এখানে আনলেসের পরে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কমা সাবজেক্ট প্লাস এখানে কুড। আচ্ছা এখানে পাস্ট ইনডিফিনাইট, এখানে আনলেস, এখানে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট মানে কি ভিয়ন, ভার্বের ভিয়ন যেগুলো থাকে। আচ্ছা একটা কথা বলি, মূলত টেন্স আগে আমাদের ক্লিয়ার হইতে হবে। টেন্স যদি কেউ ভালো মতন ক্লিয়ার না হয় তো কেউ আসলে ইংলিশ সেইভাবে মূলত আগাইতে পারবে না। এখন টেন্সটা কি, ক্রিয়ারকাল। এখন ক্রিয়ারকাল যদি আপনি ভালো মতনভাবে, মানে ক্রিয়াগুলো কি, ক্রিয়া আসলে ভার্ব। এখন কেউ যদি ক্রিয়াগুলো মুখস্থ না রাখে তা আপনি ইংলিশে কখনোই কথা বলতে পারবেন না। এই জন্য যত ভার্বগুলো আছে ট্রাই করবেন মানে পাস্ট ফর্ম বেশি বেশি মানে মুখস্থ করার, পাস্ট ফর্ম এবং মানে ফিউচার ফর্মগুলো, ঠিক আছে। পাস্ট পার্টিসিপাল ফর্ম, ফিউচার ফর্ম বলতে কি হয়, মানে জাস্ট উইল লাগাই দিলে, উইল আর আসলে ভিয়ন লাগাই দিলে ফিউচার ফর্মে চলে গেল। এখন আমরা একটু খেয়াল করি যে এইখানে মূলত আনলেসের যে নিয়মটা, আনলেসের নিয়ম ছিল যখন আনলেস থাকবে, আনলেসের মানে পরপরই যে বাক্যটা থাকবে, যে সেন্টেন্সটা থাকবে, সেটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ওই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং পরে কমা, এই কমার পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড বসবে, ক্যান, এই যে ক্যান উইল বসবে, ক্যান উইল, এই ক্যান উইলের পরেই ভিয়ন। এখন তারপরে আমরা দেখি যে আনলেসের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তো কমা দিয়ে তারপরে সাবজেক্ট প্লাস কুড উড বসবে। এখন এখানে কেন কুড উড বসলো, এইখানে পাস্ট রয়েছে আর এইখানেও এই কমার পরে পাস্টের পরে কি বসবে, কুড উড বসবে। এই কুড এবং উড এই দুটাই কিন্তু পাস্ট ফর্ম, এই দুটাই কিন্তু পাস্ট ফর্ম। তো আমরা খেয়াল করি এই কুড এবং উড এদের বলা হয় আবার মডাল অক্সিলারি ভার্ব, যে কারণে এই কুড এবং উডের পরপরই ভিয়ন বসবে। সকল মডাল অক্সিলারি ভার্বের পরপরই আমাদের কি বসবে, V1 বসবে। এটা আমাদের মনে রাখতে হবে যে সকল মডাল অক্সিলারি ভার্বের পরেই ভিয়ন বসবে। এখন আনলেস যুক্ত ক্লজ এ কোনো নেগেটিভ ওয়ার্ড বা ফ্রেজ হয় না। তার মানে আমরা বুঝলাম কি, আনলেস যুক্ত ক্লজে কোনো নেগেটিভ ওয়ার্ড বা শব্দ হয় না, ফ্রেজ হয় না। তার মানে কি দেখলাম, এখন এই জায়গা কেন হয় না, মূলত কি আনলেস নিজেই নেগেটিভ, যে কারণে তার সাথে এই ক্লজ বা ফ্রেজ নেগেটিভ হয় না, ঠিক আছে। এইটুকু ছিল মেন, যে এইটা নিজেই নেগেটিভ, এটা কি নিজেই নেগেটিভ, যে কারণে হয় না। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ভার্বটা টেন্স ক্লিয়ার হওয়ার জন্য, টেন্স তো ক্লিয়ার হবো আমরা একটু পরে, আমরা দেখব একেবারে সব থেকে সহজ মাধ্যমে কীভাবে আমরা টেন্স শিখতে পারি, এটা আমরা একটু লক্ষ্য করব। আমরা একেবারে, আমি তোমাদের সিম্পল একটা ওয়েতে টেন্স শেখাবো। এখন আমরা দেখো এই যে ভার্বের 3টা ফর্ম, ঠিক আছে। তোমরা তো অবশ্যই V1 V2 V3 পড়বা, হ্যাঁ, কিন্তু তোমরা এই জায়গার যে 43টা ভার্ব লিখছি 43, এই 43টা ভার্বের V1 V2 V3 সেম। তো আমরা এই জন্যে আমি এখানে বাংলা শুদ্ধ আমি এই 43টা ভার্ব লিখে দিছি। তোমরা এই 43টা ভার্ব একটা স্ক্রিনশট মেরে রাখো, এই স্ক্রিনশট মারার পরে এইগুলো মুখস্থ করে ফেলবা, এই মাত্র 43টা ভার্ব যাদের V1 V2 V3 সেম, যাতে এগুলো না ঘোলায়। অনেকে দেখা গেলো এই বেট দিলাম বাজি ধরা, তোমরা কি করলে এই বেটের V3 বেডেট, তখন এটা তো ভুল হয়ে গেল। এর জন্য বাবারা তোমরা কি করবা, এই বেট বেট বেট, এই জন্য এই বেট মানে কি, বাজি ধরা,
বাজি ধরা বা বাজি রাখা। বিট, বিট মানে কি নিলাম ডাকা বা আদেশ করা। বাস্ট, বাস্ট মানে কি ফেটে পড়া। কাস্ট মানে কি নিক্ষেপ করা। কস্ট মানে কি দাম লাগা বা খরচ লাগা। কাট মানে কি কাটা। হিট মানে কি মারা, আঘাত করা। হার্ট মানে কি আঘাত করা, আহত হওয়া, ঠিক আছে, হার্ট, তাই না? তো লেট, লেট মানে কি, এই লেট কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এই লেট মানে অনুমতি দেওয়া বা ভাড়া দেওয়া। লেট মানে কি ভাড়া দেওয়া বা অনুমতি দেওয়া। পুট মানে কি রাখা। তো এই পুট 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 সবগুলো নেই, তিনটে ফর্মই একই। কোয়াইট মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। এই যে রিড, রিড মানে কি পড়া। এখন এর ভি টু কি, এর ভি টু এই একই বানান, ঠিক আছে, কিন্তু এর উচ্চারণটা প্রোনাউন্সিয়েশন, আমাদের প্রোনাউন্সিয়েশনটা শুদ্ধভাবে করতে হবে এবং ট্রাই করবা। মানে মনে রাখো, তুমি মুখস্থ রাখার জন্য বা টেকনিক্যালি মনে রাখার জন্য তুমি বানান যেরকম পড়তেছো, ইচ্ছা প্রোনাউন্সিয়েশন যেরকম ইচ্ছা করো, সমস্যা নেই, কিন্তু ট্রাই করবা ওর শুদ্ধ প্রোনাউন্সিয়েশনটা জেনে রাখা, যখন কেউ শুনবে বা যাতে বলতে গেলে তোমরা পারো। এখন এই রিডের তোমার যেটা ভি টুটা বানান একই, কিন্তু ওইটার প্রোনাউন্সিয়েশনটা ছিল রেড, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা কি রেড। এখন দেখো রিড, রিড মানে কি মুক্তি। এখন এইখানে দেখো সেট, সেট মানে স্থাপন করা, শেড মানে ছড়ানো, এই যে শার্ট মানে বন্ধ করা, এবং স্পিড মানে ছড়িয়ে পড়া, স্পিড মানে থুতু পড়া, ট্রাস্ট মানে আচমকা ধাক্কা দেওয়া। এই যে ব্রডকাস্ট মানে সম্প্রচার করা, ব্রডকাস্ট। টেলিকাস্ট, টেলিকাস্ট কি টিভিতে প্রচার করা, এই ঘেরাও করা। আর এই পাশে হোয়াইট মানে বিবাহ, এবং এতে নিট মানে বোনা, স্পিড মানে বিদীর্ণ করা, ঠিক আছে। এইগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো এবং স্ক্রিনশট মেরে রাখো, স্ক্রিনশট মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এটা খাতায় নোট ডাউন করে রাখবা, নোট ডাউন করে এগুলো মুখস্থ করে ফেলবা, ওকে। তোমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আমরা অক্সিলারি ভার্বগুলো একটু দেখি। অক্সিলারি ভার্বের এই যে অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো তোমাদের, অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো তোমাদের হেল্পিং ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তো এই হেল্পিং ভার্ব 5 প্রকার। এটা আসলে একেবারে 5 প্রকারই হেল্পিং ভার্ব এমন না, এটা জাস্ট কথার কথা লেখা হয়েছে। হেল্পিং ভার্ব 5 প্রকার, মূলত 5 ধরনের বা 5 ভাবে এর ভাগ করা হয়েছে। 5 প্রকার বা 5 ধরনের এমন কিছু না, একে 5 ভাগে ভাগ করা যায়। এখন টু বি ভার্ব 12টি। এইটাও যে অ্যাপ্রোপ্রিয়েট এমন না, এক এক বইতে এক এক রকম রয়েছে। এখন তোমাদের যদি বইয়ের কথা বলি, তা আমি তোমাদের মানে রেকমেন্ড করবো সবসময় তোমরা মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইটা ব্যবহার করবা, ঠিক আছে। মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইটা বিসিএস থেকে অ্যাডমিশন থেকে শুরু করে আমি মনে করি গ্রামারের দিক থেকে তার বইয়ের বিকল্প আর বই বাংলাদেশে নাই। ভালো কাজে তোমরা একটু সাহায্য করো। এবং মানে স্যার সবসময় চাই আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু দিনে দিনে উন্নতি হবে এবং মানে সব কিছুই ভালো হবে তোমরা যদি ভালো কিছু অন্যকে রেকমেন্ড করো। তোমরা কি করো, মানে নেগেটিভ জিনিস ভাইরাল করো কিন্তু ভালো জিনিস ভাইরাল করো না, যে কারণে আসলে মানে আমাদের শিক্ষা ব্যবস্থাতে শুরু করে কেউ একটু আগতে যাচ্ছে, আমরা কেউ যদি ইংলিশ কথা বলা শুরু করে আমরা ক্রিটিসাইজ করি, তাহলে কীভাবে সে আগাবে, দেশ কীভাবে আগাবে। তোমরা যারা একে অপরকে সাহায্য করো না, সৃষ্টিকর্তাও তাদেরকে সাহায্য করে না। সুতরাং ট্রাই করবা একে অপরকে সাহায্য করা। কেউ যদি একটা ভালো কিছু করতে যাচ্ছে সেই জিনিসটা করবা। এবং আমি তোমাদের বেসিকের জন্য ইংলিশ নিট বইটার রেকমেন্ড করব, এবং হলো অ্যাডভান্স এবং নিট আর এক কথায় তোমরা 2টা বই কিনবা মাস্ট। একটা হলো নিট বই, আর একটা হলো মাস্টার জাহাঙ্গীর আলমের মাস্টার বই। সুতরাং এই 2টা বই তোমাদের আশা করি ইংলিশ শেখার যাত্রার পথে মানে এক কথায় বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে। আর তোমরা আরেকটা করতে পারো, যদি কোনো কোর্সে ভর্তি হও, আই এডুকেশনের কোর্সগুলো করতে পারো, ঠিক আছে। এইটাতে তোমরা আস্তে করে মানে তোমরা দিনে দিনে মনে করো তোমাদের ইমপ্রুভ দেখতে পারবে, ঠিক আছে। আই এডুকেশনের কোর্সগুলোতে ভর্তি হতে পারো, ঠিক আছে। তাদের ক্লাসগুলো ভালো হয় এবং তারা তাদের মন থেকে ভিতর থেকে ক্লাসগুলো নেয় তোমাদের বোঝানোর জন্য, তোমাদের শেখানোর জন্য। তো যেই জায়গা শেখানোর জন্য শেখায় সেইখানে আসলে আমি মনে করি তোমাদের শেখা উচিত, এবং যারা মন থেকে শেখায়, ঠিক আছে। আর আমিও মন থেকে শেখাই, তোমাদের এরকম না যে আমার কোর্সেই ভর্তি হতে হবে এমন তো। তোমাদের যাদেরটা ভালো লাগবে তোমরা তাদেরটাই লাইক করবা, যেটা ভালো লাগবে সেটাই করবা। এরকম না যে একজনের কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন অবশ্যই রাখবা। তোমরা মনে করো আমি ট্রাই করি যে সবার থেকে একটু ভালো করার, সবার থেকে সবসময় ভালো করার, নিজেকে মনে করো দিন দিন মনে করো আপডেট করার। তার কারণ যখন আমি একটা কিছু ভালো করব তখন আমার দেখা দেখি বা আমার টপ করে জন্য আরেকজনই করবে। কখনো
দেশ কখনো প্রতিযোগিতা দিয়ে আgoয় না, সহযোগিতা দিয়ে আgoয়। তুমি যদি একটা মানুষের হারাইতে যাও, তার মানে তুমি তো নিজে হারলেই আরও মানে তারও হারাই দিলে, কিন্তু তুমি যদি একটা মানুষকে জিতাই দাও, সে তো জিতলই, তুমিও জিতলে। তাই এর মানে কি, যদি ধরো এটা আমরা পরে দেখি, আগে তোমাদের টেন্স মানে এটা ক্লিয়ার করি আগে। ওকে, দেখো ডু ভার্ব এখানে 3টে এরকম জাস্ট করা হয়েছে, রেকমেন্ড করা হয়েছে, এমন কিছুই না। এগুলো আমরা একটু দেখি, জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এখন মেন হচ্ছিল কি, যে এই যে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, তার মানে কি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই যে এই 3টা হচ্ছিল প্রিন্সিপাল অক্সিলারি। কি ভার্ব? এটা হচ্ছিল প্রিন্সিপাল অক্সিলারি। এখন এইটা বাদে এখন এই যে 13টি হচ্ছিল প্রাইমারি অক্সিলারিস। 13টি কি প্রাইমারি অক্সিলারিস? এখানে 13টি প্রাইমারি অক্সিলারিস, আই থিঙ্ক 13টি প্রাইমারি অক্সিলারিস না, 14টি প্রাইমারি অক্সিলারিস। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারিস মূলত প্রাইমারি অক্সিলারিস হলো 14টি। এটা এখানে হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ছিল 14টি হবে। ঠিক আছে, 14টি আসলে প্রাইমারি অক্সিলারিস। এখন দেখো বি, বিন, বিং, হ্যাভিং, এই যে এগুলো ছিল আলাদা, এমনি জাস্ট নোট করা হয়েছে বি, বিন, বিং, হ্যাভিং। ঠিক আছে, আর এই যে এই এস মানে ছিল সাবজেক্ট, এটা মডেল ভার্ব আর ভিয়ন। তোমরা সর্বদা মনে রাখবা যে সাবজেক্ট, প্রথমে তো সাবজেক্টই বসবে, এটা স্বাভাবিক, তারপর মডেল ভার্ব, তারপরে ভিয়ন। তার মানে মডেল ভার্বের পরপরই আজীবন মনে রাখবা, মডেল ভার্বের পরপরই ভিয়ন বসবে, কনফার্ম। এখন মডেল ভার্ব যে 8টা, সেই 8টার পরে এই যে 8টা মডেল ভার্বের পরে এক কথায় ভিয়ন বসবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবা, আর যেন কখনো ভুল না হয়। ঠিক আছে, পে অ্যাটেনশন। এখন দেখো 1 নম্বরে বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, এখানে এটা কমন হবে, এম আছে, ইজ আছে, আর আছে, এটা প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট। ওয়াজ আর, এটা পাস্ট। ঠিক আছে, এটা পাস্ট। এখন শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, এখানে শ্যাল বি, এখানে আসলে শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন আর হ্যাজ বিন। ওকে, হ্যাভ বিন আর হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই 12টা কি? এই 12টা হচ্ছিল বি ভার্ব। এই 12টা কি বি ভার্ব, এই 12টা হচ্ছিল বি ভার্ব। এখন এখানে দেখো টু ডু ভার্ব। এখন টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড, এই 3টা হচ্ছিল ডু ভার্ব। এখন এইখানে দেখো হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ ভার্ব হচ্ছিল এই এখন যে ক্লাসটা করাচ্ছে, এটা কিন্তু একবারে মাথার মধ্যে সেট করে নেবা। আর যারা এই যে জাস্ট এই স্লাইডটুক যারা মনে রাখতে পারবা, এদের কাছে ইংলিশ মনে প্রাইমারি যে জার্নিটা, এটি একদম ইজি হয়ে যাবে। তার কারণ এইটুক যা মুখস্থ রাখবে, তার একটু পরে থেকে টেন্সে সমস্যা হবে না। স্পোকেনের 10% হয়তো বা একটু ধারণা চলে আসবে, 10% না আসুক, মোটামুটি একটা ধারণা চলে আসবে, ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স বিট দ্য নলেজ। তার মানে নলেজ থাকলেই তুমি মনে করো এক্সপিরিয়েন্স তোমার থাকে না, আর তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তোমার কাছে মানে নলেজ অটোমেটিক্যালি চলে আসবে। এর জন্য এইগুলো মুখস্থ করবা, মুখস্থ করলে তোমার ভিতরে একটা এক্সপিরিয়েন্স কাজ করবে। এখন দেখো এখানে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই 5টা ছিল হ্যাভ ভার্ব। ওকে, দেখো তারপরে এখানে আছে মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো একটু দেখো। মডাল ভার্ব হচ্ছিল এই শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই 8টা ছিল মডাল ভার্ব। একটা কি মডাল ভার্ব। এখন মডাল ভার্বের পরে কি বলেছিলাম? সবসময় ভার্বের ভিওন বসে। সবসময় কি বসে? ভার্বের ভিওন বসে। এখন এই 8টা ভার্ব জন্য তোমাদের সবসময় মনে থাকে যে শ্যাল, শ্যালের ভি টু কি? এই শুড। ঠিক আছে, এই উইল, উইলের ভি টু কি? উড। খ্যান, খ্যানের ভি টু কি? খুড, খুড। এবার মে, মেয়ের ভি টু কি? মাইট। এই 8টা ছিল মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা সেমি মডাল বলতে পারি এদের, বা মডাল ফ্রেজ বলতে পারি, যাই বলি। এবার এইটা একটু খেয়াল করি। মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, এই কটার সাথে সবাই পরিচিত, এই কটার সাথে সবাই পরিচিত। এখন দেখা যাক এই মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু। এখন অতিরিক্ত অনেকে দেখেনি এমন না, এইগুলো খুব কম মানে আমরা সচরাচর লক্ষ্য করে থাকি, কিন্তু এখন আজকে থেকে বেশি করে লক্ষ্য করবো। ঠিক আছে, সেটা কি? অট টু, লেট, অ্যাম টু, ইজ টু, আর টু, ইজ টু, was to, were to, have to, has to, had to, would rather, would better, had rather, had better, be going to, be likely to, be supposed to, এখানে supposed to বসবে এই যে টু। এই 21টি মানে 8টা আর 21টা মিলে মোটমাট 29টি। এই মডাল ভার্বগুলো তোমাদের সবসময় মনে রাখতে হবে।
এবং এই মডেল ভার্ব মনে রাখার পরই তোমরা কি করবা, বেশি বেশি করে ভার্ব পড়বা, প্রত্যেকদিন ট্রাই করবা তোমার বই থেকে, মানে যদি নাউন পড়ো 10টা, তা ভার্ব পড়বা 20টা, মানে সবসময় ডবল পড়বা। আমাদের চলার পথে বেশি প্রয়োজন হচ্ছিল তোমার এই ভার্বের পরপরই যেটা বেশি প্রয়োজন সেটা হলো নাউন। তোমাদের দেখো আমরা যখন বাংলা ভাষা শিখছি বা বাংলা যা কিছু মানে শিখি, এগুলো কিন্তু আমরা বেশি কি করি, কাজ করি, কর্ম করি বেশি, ঠিক আছে। আর যা কিছু দেখি এগুলো সব নাউন। তার মানে কি, নাউন লাগতেছে বেশি নাকি কাজ বেশি লাগতেছে, চলতে ফিরতে কথা বলতে সব কিছু কাজ লাগতেছে। এর জন্য বেশি বেশি ভার্ব পড়বা, আর ভার্ব পড়ার পরপরই নাউন পড়বা, ঠিক আছে। তো আমরা এর পর দেখি টেন্স। এখানে টেন্সেরই দিছে, আচ্ছা ঠিক আছে টেন্স। এখন নাউন চেনার উপায় একটু দেখি, এটা কাটা। নাউন চেনার উপায়গুলো দেখি। এই ওয়ার্ডগুলো থাকলে, কোনো ওয়ার্ডের শেষে এইগুলো থাকলেই সেটা কি নাউন, সেটা কি হবে, নাউন হবে। তাহলে আমরা এইগুলো একটু স্ক্রিনশট মেরে রাখি, এমনি তো তোমরা মেরে রাখো স্ক্রিনশট। তো এইগুলো থাকলে কি হবে, এগুলো থাকলেই নাউন হবে। এটা ছিল রুল নাম্বার 1। এখন রুল নাম্বার 2, এইগুলো একদম ইজিভাবে একেবারে সহজভাবে স্লাইডগুলো সাজানো হয়েছে, একদম সহজভাবে স্লাইডগুলো সাজানো হয়েছে। তো দেখা যাচ্ছে এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, পসেসিভের পরে একটি মাত্র, এটা একটু ফোকাস দাও, পে অ্যাটেনশন। এইখানে দেখো একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নাউন হবে। তার মানে বুঝতে পারছো যে আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, এই অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকে, প্রিপজিশনের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, তো সেটা কি হবে, নাউন হবে। ওকে, এখন খেয়াল করো যে আই ওয়ার্কড ফর আ ওয়াইল, এখানে ওয়াইল হচ্ছিল নাউন। তার কারণ এ একটা আর্টিকেল, এ কি আর্টিকেল। তোমরা কি জানো এটা কোন পার্ট অফ স্পিচ? আর্টিকেল কি কোনো পার্ট অফ স্পিচ? বলো, আর্টিকেল কি কোনো পার্ট অফ স্পিচ? আর্টিকেল কোনো পার্ট অফ স্পিচ না। এর জন্য এখন দেখো আর্টিকেল তো আর্টিকেলই, এই আর্টিকেলটা অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভের ভিতরে ধরা যায়, ঠিক আছে। যেহেতু এটা নাউন, আর নাউনের আগে কী বসে, অ্যাডজেক্টিভ বসে, সুতরাং এইটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মনে রাখবে এটা সবসময়, যে নাউনের আগে যেটাই বসবে সেটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেটাই বসবে সেটা কি অ্যাডজেক্টিভ। আমি একটু পরে তোমাদের এই স্লাইডটা তৈরি করে দেবো, বা আমি তোমাদের লিখে দেখাই দেবো, সমস্যা নেই। তো এখানে এই ওয়াইলটা কি নাউন, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, এই যে তার জন্য এটা ওয়াইলটা নাউন। এখন রোল নাম্বার 3, বাক্যে নো, এই নো আসলে ডিটারমিনার, মেনি, মাচ এগুলোও ডিটারমিনার, হ্যাঁ, বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এরপরে ওয়ার্ডটি নাউন হয়। তার মানে কি বুঝলাম আমরা, নো, মেনি, মাচ ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এরপরের ওয়ার্ডটি নাউন হয়ে থাকে। ইট ইজ নো জোক, নো বলছি ডিটারমিনার পরে যেটি থাকবে সেটা কি জোক। এই যে এটা কোন পার্ট অফ স্পিচ হবে, নাউনই হবে, এখানে জোক হলো নাউন। এই যে রোল নাম্বার 4, কিন্তু ভার্ব আছে যেগুলো মূল ভার্বের পর অবজেক্ট হিসেবে বসে নাউনের কাজ করে। হি ওয়ান্টস হেল্প, এখন হেল্প তো আমরা জানি ভার্ব, কিন্তু হেল্প নাউনও হয়, ঠিক আছে, হেল্প নাউনও হয়। এখন দেখো যে এইটা কিন্তু মেন ভার্ব কোনটা, এটা হলো মূল ভার্ব ওয়ান্টস, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এখন এখানে এর পরে কি বসছে, ওয়ান্টসের পরে এখন হেল্প, এই হেল্পটা আসলে নাউন, এখানে হেল্প নাউন, ঠিক আছে, ভার্বের পরেই বসছে, যে মূল ভার্বের পরে যে ভার্বটা আসতেছে ওইটা নাউনের কাজ করে, এখানে আমরা তাই দেখতে পেলাম। এখন 5 নম্বর রুল, আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যখানে যে ওয়ার্ডটা থাকবে কনফার্ম নাউন, ঠিক আছে, যে দিস ইজ দ্য খো, এই গোটা কি, গোটা তো জানি ভার্ব, কিন্তু এখানে কি ভার্ব, এখানে গোটা ভার্ব না, এখানে গোটা হলো নাউন, কেননা আর্টিকেল দি এবং প্রিপজিশন অপের মাঝে রয়েছে, এখানে গো হলো নাউন। 6 নম্বর রুল, পার্ট অফ স্পিচের 8টি ভাগের প্রতিটি নাউন। তার মানে এখন যদি কেউ বলে যে বলো তো প্রোনাউন কোন পার্ট অফ স্পিচ, সে নাউন। যদি বলে অ্যাডজেক্টিভ কোন পার্ট অফ স্পিচ, সে নাউন। যদি বলে ভার্ব কোন পার্ট অফ স্পিচ, সে নাউন। তার মানে ওইগুলো তো নাম ডাকাই হচ্ছে, যে কারণে ওই 8টা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, ওই 8টা নামই, ওই 8টা নাম, তো এর জন্য ওইগুলো সবগুলো কি নাউন। এখন আমরা একটু খেয়াল করি
যে নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, এই শব্দগুলো নাউন। বুঝতে পারছি আমরা? যদি ভার্ব লিখতো তাও সেটা নাউন, ঠিক আছে? ভার্ব কি? নাউন। ভার্ব ওয়ার্ডটা নাউন, ঠিক আছে? ভার্ব তো ভার্বই, কিন্তু ভার্ব ওয়ার্ডটা নাউন। 7 নম্বর রুল, ঠিক আছে? 7 নম্বর রুল, কোনো ওয়ার্ডের শেষে এইট, ইএন, টিই, আইএসি, আইজেডি, এআইএফওয়াই ইটিসি থাকলে সাধারণত ভার্ব হয়। সাধারণত কি হয়? ভার্ব হয়। এখন এই জিনিসগুলো একটু খেয়াল রাখি, এইটা একটু তোমরা মার্ক করে রাখো, মার্ক করে একটু ভালো মতন খেয়াল করো। কোনো ওয়ার্ডের শেষে এই কয়টা যদি থাকে তো সাধারণত সেগুলো ভার্ব হবে। ক্লিয়ার? এখন খেয়াল করো 8 নম্বর কি বলেছে? শব্দের পূর্বে, শব্দের পূর্বে, তার মানে পূর্বে মানে কি? আগে। আগে যদি ইএম, ইএন, ডিই ইত্যাদি প্রিফিক্স থাকে, পূর্বে যেটা থাকে সেইটাই প্রিফিক্স, ঠিক আছে? এই যে প্রিফিক্স আর সাফিক্স মানে যেটা পরে থাকে, যোগে ভার্ব গঠন করা হয়। যেরকম এইবেল, এনাবেল, তার মানে এখানে ইএন যোগ হয়েছে। এই যে বলছিলাম যে ইএন, ডিই আর ইএম থাকে, এইগুলো কি? এই যদি এইগুলো যোগ হয়, আমি দেখাই একটু মুছে, এই কটা যোগ করে, পূর্বে যোগ করে কি করা হয়? ভার্ব গঠন করা যায়। ওকে, তো আমরা একটু খেয়াল করি 9 নম্বর রুলটা। 9 নম্বর রুল আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এই শব্দগুলো থাকে, তো ইত্যাদি থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। তার মানে একটু আগে আমরা প্রথমটাই দেখলাম, এগুলো দেখলাম নাউন চিনার উপায়, এটা ভার্ব। এবার দেখবো অ্যাডজেক্টিভ, এই যে। আর তোমরা ডেরিভেটিভস বেশি বেশি করে ডেরিভেটিভস পড়বা, ডেরিভেটিভসগুলো পড়লে তোমরা এই পরিবর্তনগুলো দেখতে পারবা, ঠিক আছে? সহজে হয়ে যাবে। 10 নম্বর রুল দেখো, সাধারণত ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সাধারণত ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু সবসময় যে ভার্বের পরে অ্যাডভার্বই বসবে এমন না, অ্যাডজেক্টিভ বসতে পারে ক্ষেত্র। এখন ওটার এক্সেপশন, সব ব্যতিক্রম নিয়ম সব জায়গায় আছে, ঠিক আছে? এখন আমরা এই জায়গায় খেয়াল করি যে সাধারণত ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে থাকে। হি কেম লাইট, এখানে লেট হচ্ছিল অ্যাডভার্ব, এই লেটটা। ওকে, আচ্ছা, রুল নাম্বার 11 তোমরা জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? এখন দেখো 11 নম্বর রুলে কি? এলওয়াই থাকলে সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের শেষে যেরকম লাভ, হোম, ফ্রেন্ড, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, এদের শেষে যদি এলওয়াই যোগ হয়, হলো নাউনের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা হয় কি? অ্যাডভার্ব, ঠিক আছে? মানে সাধারণত এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হয়ে থাকবে, কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয় সেটা হলো আপনার অ্যাডজেক্টিভ হবে। ওকে, তো এই যে মাদারলি, এই যে এখানে রয়েছে, তার মানে মাদারলি এটা কি? অ্যাডজেক্টিভ। রুল নাম্বার 12, এই যে কোনো ওয়ার্ডের ব্যবহার ভেদে ভিন্ন পাঠ্যবিশেষ মানে গণ্য হিসেবে গণ্য হয়। এইটা জাস্ট তোমরা স্ক্রিনশট মেরে রাখো। 13 নম্বর 14 নম্বর, এগুলো কিছু বলার নাই। এখন এইগুলো, আচ্ছা, এইগুলো জাস্ট একটু দেখো, এইগুলো হলো প্রোনাউন, এগুলো প্রোনাউন। এখন এগুলো ছিল পার্সোনাল প্রোনাউন। এখন এই পার্সোনাল প্রোনাউনগুলো তোমরা একটু ভালো মতো স্ক্রিনশট মারো। আর যারা একেবারে ইংলিশে দুর্বল, তারা এইটি একেবারে দ্রুত মুখস্থ করে হলো, কারণ এরা সবসময় বাক্যের প্রথমে এবং মাঝে এবং শেষে বসে থাকে। এরা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ কি? অ্যাডজেক্টিভ। তো এখানে আছে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, এগুলো সব সাবজেক্ট ফর্ম। এগুলো কি ফর্ম? সাবজেক্ট ফর্ম। আর এদের পরপরই মনে রাখবা, এইখানে যেগুলো লেখা আছে এদের পরপরই ভার্ব বসে। এরা আসলে সাবজেক্ট, এটা কি? সাবজেক্ট। এদের পরপরই ভার্ব বসবে, এদের পরপরই কি বসবে? ভার্ব বসে থাকবে। এখন এই ভার্বের পরে শেষে মানে অবজেক্ট বসে। সেই অবজেক্টগুলো কি? সেই অবজেক্টগুলো এই যে এইগুলো সবসময় অবজেক্ট ফর্ম। এই মি মানে আমাকে, অবজেক্টে মূলত কে বোঝায়, আর সাবজেক্টে মূলত যেটা নিজে সে নিজেই বোঝায়, আর এই যে অ্যাডজেক্টিভে সবসময় র বোঝায়। তো এইগুলো মাই মানে আমার, ইওর মানে তোমার, ইওর মানে তোমার, এই যে আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার বা তোমাদের, হিজ মানে তার, এই যে সবগুলো র বসতেছে। তারপর হার মানে তার, ইটস মানে এটা, দেয়ার মানে তাদের, এই যে হুজ মানে কাদের, এই যে অনস মানে এনাদের, এরকম বোঝায়, ঠিক আছে? তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে একটা রুল দেখি, এটা বোনাস পয়েন্ট। এখানে রুলটা একটু দেখি যে দা প্লাস অ্যাডজেক্টিভ, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ হয় তো সেটা কমন নাউন হয়ে যায়। অ্যাডজেক্টিভ কখনো অ্যাডজেক্টিভ সাবজেক্টের জায়গায় বসতে পারে না। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, সোজা কথায় অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। তো অ্যাডজেক্টিভ এর আগে এই যে দা বসে, দা প্লাস অ্যাডজেক্টিভ বসলে সেটা কমন নাউন হয়। যেখানে নাউন নাই, যদি নাউন ছাড়া আর্টিকেলের কোনো অস্তিত্ব নাই, যেখানে নাউন নাই সেখানে আর্টিকেলের কোনো অস্তিত্ব নাই। সুতরাং মানে নাউন না থাকলে কখনো হয় না, দা বসে না, আর্টিকেলগুলো বসে না, ঠিক আছে? সাধারণত টেন্স 12 প্রকার, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং এখানে
এখানে কি কোর্স এলোমেলো করে ফেলছে। আচ্ছা আচ্ছা, সাধারণত টেন্স 12 প্রকার। এটার 12 প্রকার টেন্স কোনগুলো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে পারফেক্ট কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে, এই যে পারফেক্টের আরেকটা নাম আছে সেটা হলো পুলো পারফেক্ট। কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে ইমপারফেক্ট বা প্রোগ্রেসিভ, ঠিক আছে। ইনডিফিনিটের আরেকটা নাম আছে সিম্পল। এখন খেয়াল করি এই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আমি স্লাইডগুলো আচ্ছা এই 3 প্রকার এগুলো একটা স্ক্রিনশট মেরে রাখেন, এগুলো স্ক্রিনশট মেরে রাখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন ইনডিফিনিট বা সিম্পল, ইনডিফিনিট বা সিম্পল এইখানে একই বোঝায়। এইখানে কন্টিনিউয়াসের আরেকটা নাম আছে প্রোগ্রেসিভ এবং ইমপারফেক্ট। এই পারফেক্ট আর পুলো পারফেক্ট এদেরও আরেকটা নাম আছে, এই যে পারফেক্টের আরেকটা নাম কি পুলো পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াসটা জেনে নিই। এখন অক্সিলারি ভার্বের এই নট বসানোর নিয়ম আমরা অনেকে জানি না, নট বসানোর নিয়মটা একটু ভালো মতন খেয়াল করবো। অনেক সময় আমরা এই জিনিসটা ভুল করি আর এর জন্য নাম্বার কাটাও যায়, অনেক জায়গা নাম্বার কম পেয়ে থাকি। আসলে অক্সিলারি ভার্বের পরে নট বসে, মূলত এখানে নট দেই, অক্সিলারি ভার্বের পরে নট বসে, মেন ভার্বের আগে হলো নট বসে। তার মানে কি বুঝলাম? অক্সিলারি ভার্বের পরে এবং মেন ভার্বের আগে হলো নট বসে। এখন খেয়াল করেন যে প্রোনাউনের পর এই যে প্রোনাউনের পরে এবং নাউনের আগে নট বসে। তার মানে কি বুঝলাম? প্রোনাউনের পরে এবং নাউনের আগে হলো নট বসে থাকে। নট একটি অ্যাডভার্ব, নো একটি অ্যাডজেক্টিভ। নাউনের আগে নো বসে, নাউনের আগে কি বসে? নো বসে। নাউনের আগে নো বসে কারণ নো তো আপনার কি অ্যাডজেক্টিভ, যে কারণে নাউনের আগে বসে, ঠিক আছে। ওইটা আবার ডিটারমিনারও, ঠিক আছে। এখন নাউনের আগে গ্রেট বসে কারণ গ্রেট হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে কারণ ভেরি হলো অ্যাডভার্ব, ঠিক আছে। এখন এই যে প্যারাগ্রাফ, টেক্সচুয়াল প্যারাগ্রাফ, যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারা অবশ্যই যদি কমন পেতে চান, যশোর বোর্ড থেকে ঢাকা বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডের জন্য যদি পরীক্ষায় কমন পেতে চান তো এই প্যারাগ্রাফগুলো অন্ততপক্ষে ভালো মতো মুখস্থ করে যান, ঠিক আছে। এইগুলো আসার সম্ভাবনা 95 থেকে 99%, ওকে। তো এই প্যারাগ্রাফগুলো ভালো মতন পড়ে যাবেন এবং আয়ত্ত করে যাবেন। এই 12টা মাত্র প্যারাগ্রাফ দিছি, ঠিক আছে। এখান থেকে আপনি 95% কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো যখন পরীক্ষায় আসবে তখন আপনারা বুঝতে পারবেন, তখন আমার কথা মনে পড়বে। এখন খেয়াল করেন ইংলিশে যারা আরও দুর্বল তাদের জন্য এইটা যদি একেবারেই পার্ট অফ স্পিচ মনেই না থাকে তো আপনারা এইভাবে পার্ট অফ স্পিচটা মনে রাখতে পারেন। জাস্ট এই গল্পটা একটু পড়ে নেবেন, জাস্ট সিম্পল একটা গল্প। এই গল্পটা আমি বলতে চাচ্ছি না, তারপরে যদি একটু বলি যে পার্ট অফ স্পিচ, এই যে গল্পে পার্ট অফ স্পিচ, এটা একটু দেখাই। নাউনের ভাই এই যে আটজন এই যে পার্ট অফ স্পিচ, জাস্ট সিম্পল একটা গল্প। এগুলো আপনি একবার মনে করে রাখলেই পোলাপান থেকে শুরু করে বড় মানুষ সবাই এই জিনিসটা মুখস্থ করে রাখতে পারবে। সিম্পল একটা গল্প, দ্যাটস ইট। এখন টেন্সটা আমি একটু ক্লিয়ার করি, যাদের টেন্সে সমস্যা তাদের জন্য একটু এই টেন্সটা একটু ক্লিয়ার করি আমি সিম্পলভাবে। তো দেখেন সাবজেক্ট প্লাস am is was were verb ing। had plus been plus ভার্বের সাথে আইএনজি। এখন একটা জিনিস খেয়াল করেন, সাবজেক্ট প্রত্যেকটার প্রথমে সাবজেক্ট বসবে, এটা স্বাভাবিক। যে কোনো সেন্টেন্সের প্রথমে স্বাভাবিক মানে সাবজেক্টে বসে থাকে। আমরা এটার দিক খেয়াল রাখতে হবে না। টেন্স মুখস্থ করার প্রথমত টেন্স মানে কি? ক্রিয়া। এই জন্য আমি বারবার বলছি যে ভার্বগুলো বেশি করে মুখস্থ করতে হয়। তো আমরা ভার্বের দিক বেশি খেয়াল করব। এই নিয়মটা খুব ইজিভাবে আমি
সাজাইছি। তো এই যে ডায়াগ্রামটা যদি আপনারা ভালো মতন মনে রাখেন তো টেন্স আর কখনো বলবেন না। এখানে 8টা টেন্স বেশি গুরুত্বপূর্ণ, সেটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। ফিউচার টেন্সও গুরুত্বপূর্ণ, ফিউচার বলতে কোনো টেন্স হয় না, ফিউচার টাইম হয়, ফিউচার বলতে কোনো টেন্স হয় না। তো আমাদের মানে বাংলাদেশের সিস্টেমটা এমনভাবে সাজানো যাতে একটু মানে নিজেরা মানে একটু আগাইতে পারে, বা এটা বানানো আর কি, রুল বানানো হয়েছে যাতে মানে লিখতে পারে, এই জন্য। এখন ওইটা বড় কথা না, কথা হলো এইটুক দেখেন, এটা খেয়াল করেন, V1 V2 present past। দিস ইজ মাই সাইন। ওকে, এখন আমি একটা জিনিস খেয়াল করো, তো এখানে কি লিখছি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ওয়াজার, এই যে ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে কেন আমি এগুলো এইভাবে লিখছি? এইগুলো লিখছি এই কারণেই যে অ্যামিজার মানে কি, এখানে কি বলছে? V1 মানে কি প্রেজেন্ট, আর V2 মানে কি পাস্ট। তো এইগুলো যারা রয়েছে সবগুলো প্রেজেন্ট, আর এইগুলো যারা রয়েছে সব পাস্ট, এই দাগের এই পাশে, ঠিক আছে, অবদিকের এই পাশে যা রয়েছে। এখন টেন্স মুখস্থ করা সব থেকে ইজি। যখন সাবজেক্ট প্লাস V1 বলবো তার মানে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট যদি V1 মানে কি ইনডিফিনিট, এখন V2 মানে কি ইনডিফিনিট, এখন এই যে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস V2 পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যদি এরকম আসে যে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে ওইটা কোন টেন্স হবে? এইটা মানে কি বলেছি? প্রেজেন্ট। আর এই বিন হচ্ছিল বি ভার্বের V3, এটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। এখানে এটা হলো কি? পারফেক্ট, PERFECT, পারফেক্ট। আর কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যখন ভার্বের সাথে, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। যেখানে আইএনজি থাকবে না ভার্বের সাথে সেখানে কোনো কন্টিনিউয়াসের খানা নাই, যেখানে V3 থাকবে না সেখানে পারফেক্টের কোনো খানা নেই। এর জন্য সবসময় পারফেক্ট হইতে গেলে V3 হওয়া লাগবে, এবং কন্টিনিউয়াস হতে গেলে ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে। তো আমরা কি দেখলাম যে সাবজেক্ট প্রথমে তো বসেই, তাহলে আমরা খেয়াল করবো ভার্বের দিক। যদি সাবজেক্ট প্লাস হ্যাভাস বসে প্লাস বিন প্লাস V3 বসে, ওই ভার্বের সাথে আইএনজি বসে, তো কি আসলো? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে প্রেজেন্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি বলতো পাস্ট তাহলে আমরা বলেছি V2 তো এখানে, তো সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো যখন হ্যাড দেবে, হ্যাড মানে কি? এই যে হ্যাড আসলে পাস্টে রয়েছে V2, তাহলে হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। আর যখন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি দেবে তখন প্রেজেন্ট, এটা মানে কি? এটা আসলে প্রেজেন্ট আর এটা আসলে পাস্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এখন ভার্বের সাথে আইএনজি মানে কি বলছি? কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি মানে কি বলছি? কন্টিনিউয়াস। সবসময় ভার্বের সাথে আইএনজি না হলে কোনো সময় কন্টিনিউয়াস হবে না। এখন সাবজেক্ট হ্যাভ অ্যাজ প্লাস হ্যাড এবং V3, একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে হ্যাভ অ্যাজ হ্যাডের পরই সবসময় ভার্বের V3 বসে, মানে সবসময় বসে না কিন্তু ক্ষেত্র বিশেষে ব্যতিক্রম যখন হবেই। তাহলে হ্যাভ অ্যাজ হ্যাডের পরে সাধারণত V3 বসে থাকে ভার্বের, মানে হ্যাভের পরে V3 বসে, হ্যাজের পরে হ্যাডের পরে V3 বসে। তো এইখানে হলো সাবজেক্ট এবং হ্যাভ অ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ প্লাস V3, তাহলে সাবজেক্ট হ্যাভ অ্যাজ V3 এটা প্রেজেন্ট, এই যে পারফেক্ট, V3 মানেই পারফেক্ট বলছিলাম। তো এইখানে কি আসলো? সাবজেক্ট হ্যাভ অ্যাজ V3 মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। আর যদি সাবজেক্ট প্লাস হ্যাড আসতো তাহলে পাস্ট পারফেক্ট। এতটুকুই, দ্যাটস ইট। এটা ছিল টেন্সের জাস্ট সাধারণ একটা ডায়াগ্রাম, এটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন, দ্যাটস ইট।